আওয়াজ করে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি অনেক অনেক বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমার লেখা ভেদালা গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছিল, আর সেই জন্যই ভেদালার 2 নম্বর পর্ব নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি এই ভেদালার 2 নম্বর স্টোরিটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় ঘটনায়। আজকে আমি যে ঘটনাটা লিখব সেই ঘটনাটা হবে ভেদালার আক্রমণ। আর যারা এখনো ভেদালার প্রথম পর্বটি শোনেননি তারা অবশ্যই 796তম এপিসোডে যে ভেদালার পর্বটি শুনেছিলেন সেটা অবশ্যই শুনে আসবেন, এবং যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আবারও শুরু করছি। দাদুর মুখে ভেদালার গল্পটি শোনার পর আমার অনেক ভয় লাগতে শুরু করলো। ঠিক তখনই দাদু আমাকে বললেন, দাদু ভাই, তুমি এখনো ঘুমিয়ে পড়ো, আমার বন্ধুকে আমি ডাকবো, আর আমার বন্ধুকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে যে আবার লক্ষ্মীপুর গ্রামে সে ভেদালার শয়তান ফিরে এসেছে, প্রতিশোধ নিতে হবে। আমি দাদুকে ভয় ভয় বললাম, আচ্ছা দাদু ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি। এই কথা বলে আমি সেখানে ঘুমিয়ে যাওয়ার জন্য ভান করতে থাকি। ঠিক সেই সময় দাদুকে দেখতে পাই দাদু বাইরে গিয়ে স্নান সেরে এসে মনে মনে তার বন্ধুকে ডাকতে থাকলো। ঠিক তখনই আমি বুঝতে পারি যে চারিদিকে কেমন যেন একটা অলৌকিক ব্যাপার স্যাপার করছে, আর পুরো ঘরটা কেমন যেন একটা অদ্ভুত মিষ্টি সুঘ্রাণে ভরে উঠল। আর একটা বিকট জোরে আওয়াজ করে আকাশ ভেঙে একটা আলোক রশ্মি যেন দাদুর ঘরে নেমে এলো, আর সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে আসলো একটা সুন্দর যুবক ছেলে। সেই ছেলেটা দেখতে এতটাই সুন্দর ছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর সেই ছেলেটা অসীম দাদুর কাছে এসে বলল, অসীম, তুমি এই অসময় আমাকে ডাকলে কেন? অসীম দাদু একটু কাঁপা কাঁপা গলায় বললেন, বন্ধু, বিশাল অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, আবারও ভেদালা ফিরে এসেছে, আর ওই গ্রামের উপরে কিন্তু মরণ তাণ্ডব চালানো শুরু করবে। তখন বিশাল বলে উঠল, শয়তান আবার ফিরে এসেছে? মানে কি? এই শয়তান ভেদালা কখনোই এই চুয়ার ভিতর থেকে বের হতে পারবে না। এটা কিভাবে বের হলো? আচ্ছা বন্ধু, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি খোঁজ খবর নিয়ে আসছি কি করে এই শয়তান বের হলো। এই কথা বলে বিশাল জিন সেখান থেকে চলে যায়, আর অসীম দাদু হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকলো। ঠিক তখনই আমরা বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর দাদু সেই চিৎকারের আওয়াজটা শুনে ঠিক বাইরে বেরিয়ে যায়, আর আমিও দাদুর সাথে সাথে বাইরে বেরিয়ে যাই। আর বের হয়ে দেখতে পাই দাদুর বাড়ির সামনে অনেক মানুষের ভিড় জমে আছে, আর তারা কান্নাকাটি করছে। আর এর ভেতরে একটা বয়স্ক লোক এসে দাদুকে কাঁপা কাঁপা গলায় বলল, অসীম দাদা, সে আবারও ফিরে এসেছে, আর আমাদের গ্রামের মরণ তাণ্ডব চালানো শুরু করেছে। অসীম দাদা, আপনি বাঁচান আমাদের, এই গ্রামকে আমাদেরকে বাঁচান। আবারও শ্মশানে পরিণত হচ্ছে এই গ্রামটা, দয়া করে আপনি আমাদের সাথে আছেন, সাথে আসেন। এবার অসীম দাদু বলল, আহা পলাশ, কান্না করবেন না, কান্না করবেন না, আমি জানি সে শয়তান আবারও ফিরে এসেছে। আপনারা না আসলেও আমি আগামীকাল আপনাদের গ্রামে অবশ্যই যেতাম। আপনারা এসেছেন, অনেক ভালো হয়েছে। আপনারা এখন আপনাদের গ্রামে ফিরে যান, আমি কালকে সকালে আপনাদের গ্রামে আসবো, কেমন? আর আমার সাথে আমার বন্ধুকে নিয়ে আসবো। তাহলে আপনারা এখন গ্রামে ফিরে যান। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের গ্রাম থেকে সন্ধ্যার পর কেউ যেন ঘর থেকে বের না হয়, এই জিনিসটা সবাইকে বলে দেবেন। এই কথা বলার পরে গ্রামবাসী সেখান থেকে চলে যায়, আর দাদু আর আমি ঘরে ফিরে আসি। আর দাদু আমাকে বলল, দাদু ভাই, তুমি তাহলে এখন বাড়ি চলে যাও, ঠিক আছে? আর আমি লক্ষ্মীপুর গ্রামটাকে রক্ষা করে এসে তোমাকে সমস্ত ঘটনা বলবো। আমি দাদুকে বললাম, দাদু আমিও যাব তোমার সাথে সেই লক্ষ্মীপুর গ্রামে। এবার দাদু আমাকে একটা ধমক দিয়ে বলল, এবং তোমাকে যেটা বলছি সেটা করো। আমি তোমাকে কখনোই গ্রামে নিয়ে যেতে পারবো না, কখনো না, কারণ ওই শয়তান ভেদালা অনেক বেশি শক্তিশালী। জানি না আমি ওই গ্রামে গেলে বেঁচে ফিরতে পারবো কিনা, তবে এতটুকু মনে রেখো, আমি যদি ফিরে আসি তাহলে তুমি অবশ্যই সবটাই জানতে পারবে। অযথা তুমি জেদ করবে না,
ঠিক আছে, তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও। আমিও বাড়ি ফিরে আসি মন খারাপ করে। এভাবে প্রায় একটা মাস কেটে গেল। 1 মাস পরে আমি জানতে পারলাম অসীম দাদু ফিরে এসেছে। আমি আর দেরি না করে অসীম দাদুর বাড়িতে চলে যাই। লক্ষ্মীপুর গ্রামকে দাদু কি বাঁচাতে পেরেছে কিনা সেটা জানার জন্য আমি যখন অসীম দাদুর বাড়িতে যেয়ে উপস্থিত হলাম, তখন অসীম দাদুকে দেখে আমি রীতিমতো কান্নাকাটি করা শুরু করে দিই। কারণ অসীম দাদু অনেকটাই অসুস্থ, আর অসীম দাদুর শরীরে অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। এতটাই বিভৎস যে কোনো মানুষ দেখলেই কান্না করে বসবে। ঠিক আমিও কান্না করে বলছিলাম। এবার আমি কান্না মুখে বললাম, দাদু তোমার এই অবস্থা কি করে হলো? দাদু আমাকে দেখে একটা মৃদু হাসি দিয়ে বললেন, দাদু ভাই এসেছিস? বস এখানে, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এবার আমি বললাম, দাদু তোমার এমন অবস্থা হলো কি করে, প্লিজ বলো না। এবার দাদু আমাকে বলল, শোন বলছি, সেদিন যখন তুমি আমার বাড়ি থেকে চলে যাও না, আর আমি আমার রুমে অপেক্ষা করতে থাকি, অনেকটা সময় পর বিশাল এসে আমাকে বলল, অসীম বন্ধু, তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা আসলে সত্যি ছিল। এবার আমি বিশালকে বললাম, বিশাল তুমি চলে যাওয়ার পর লক্ষ্মীপুর গ্রাম থেকে আর লোক এসেছিল, আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, আর আমি ওকে বলেছি আমি আগামীকাল যাব। এই কথা বলে আমি চুপ হয়ে যাই, আর দেখতে পাই বিশাল একটা দুশ্চিন্তার ভেতরে চলে গেছে। আমি বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি চিন্তায় আছো, কি হয়েছে? আর এই শয়তান ভেতালা কিভাবে মুক্তি পেল বলো তো? হ্যাঁ, এবার বিশাল আমাকে বলল, অসীম তুমি ও বেদাল যেভাবে ওই কুয়ার ভেতরে বন্দি করেছিলে, ওই কুয়ার ভেতর থেকে শয়তান ভেদালা কখনো মুক্তি পাবে না। কিন্তু শয়তান ভেদালা কিভাবে মুক্তি পেল এটা জানতে চাও তো? শয়তান ভেদালা মুক্তি পায়নি, ভেদালাকে মুক্ত করেছে। এবার আমি বললাম, শয়তান ভেদালাকে মুক্ত করেছে মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, কে মুক্ত করেছে ওকে? আর সে কি জানতো না যে ভেদানের মুক্ত করলে রীতিমতো লক্ষ্মীপুর গ্রাম শ্মশান হয়ে যাবে? এইটা জানার পরেও ওই শয়তান ভেদালাকে কে মুক্তি করলো? হ্যাঁ, বিশাল আমাকে বলল, অসীম ওই শয়তান ভেদালা যে মুক্ত করেছে সে জানতো যে শয়তান ভেদালাকে মুক্ত করলে লক্ষ্মীপুর গ্রাম পুরো শ্মশানে পরিণত হবে। এইটা জেনে ওই ভেদালাকে মুক্ত করেছে। আর মুক্ত করার পেছনে একটা রহস্য আছে, যে রহস্যটা আমি জেনে এসেছি, আর ওই রহস্যটাকে তোমার জানতে হবে। আর তা না হলে কিন্তু লক্ষ্মীপুর গ্রামের সাথে আরো 5টা গ্রাম ধ্বংস হয়ে যাবে, যেটা আমাদেরকে জীবন বাজি রেখে বাঁচাতে হবে। আর আমি বললাম, বিশাল এই রহস্যটার বানেটা কি বলতো? বিশাল তখন বলল, অসীম শোনো তাহলে পুরোটা। কয়েক মাস আগে লক্ষ্মীপুর গ্রামে এক কাপালিক তান্ত্রিক শ্মশানে তার আস্তানা করে বসে। আর কাপালিক জানতো যে লক্ষ্মীপুর গ্রামে ভয়ঙ্কর শয়তান ভেদানাকে বন্দি করেছে। এটা জেনেও ওই দিকে কোনো মাথা ঘামায়নি, কারণ কাপালিক শুধু তার সাধনা করে ওই গ্রাম থেকে চলে যেতে চেয়েছিল। কিন্তু লক্ষ্মীপুর গ্রামবাসী কাপালিককে সাধনা পূর্ণ করতে দেয়নি। একদিন গভীর রাতে কাপালিকে বসে সাধনায় মগ্ন ছিল। সেই সময় লক্ষ্মীপুর গ্রামবাসী সেই শ্মশান পথ দিয়ে বাড়ি ফিরছিল। আর তখনই ওরা দেখতে পায় তান্ত্রিক সামনে আগুন জ্বালিয়ে বসে সাধনা করছে। এটা গ্রামবাসী দেখার পর সেই তান্ত্রিকের উপরে গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে, আর তান্ত্রিক কি গণপিটনে দেয়, আর তান্ত্রিক সেই গ্রাম থেকে বের করে দেয়। তান্ত্রিক গ্রাম থেকে বের হয়ে যাওয়ার পর সেই কাপালিক তান্ত্রিক অনেকটাই রেগে যায়, আর সে কাপালিক তান্ত্রিকে বনে বনে সিদ্ধান্ত নেয় যে লক্ষ্মীপুর গ্রামকে সে শ্মশানে পরিণত করবে। সেজন্যই তান্ত্রিক কাপালিক সে কুয়ার সামনে যে ভেদালাকে মুক্ত করে, আর ভেদালা সে কুয়ার থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম তান্ত্রিকের উপর আক্রমণ করে বসে। আর তান্ত্রিককে শেষ করে ভেদালা পাশের গ্রামে চলে যায়। যার কারণ অনেক বছর ভেদালার বন্ধু থাকাতে ওর কোনো শক্তি ছিল না। ভেদালার প্রথম শক্তির প্রয়োজন ছিল, আর ভেদালা যদি লক্ষ্মীপুর গ্রামের উপর আক্রমণ করত তাহলে তুমি তো জানতে পারতে, আর তুমি জানলে খুব সহজে ভেদালাকে বন্দি করতে পারতে। সেটা ভেদালা জানতো।
সেজন্যই বেদানা লক্ষ্মীপুর গ্রাম ছেড়ে মোট 5টি গ্রামের উপরে তার মরণ তাণ্ডব চালায়। আর বেদানা 5টি গ্রাম থেকে অনেক মানুষকে খেয়ে ফেলেছে। আর বেদানা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, অনেকটাই শক্তিশালী হয়ে যাওয়ার ফলে বেদানা আবারও লক্ষ্মীপুর গ্রামে ফিরে এসেছে। লক্ষ্মীপুর গ্রামকে নিজ হাতে ধ্বংস করবে বলে। আর এখন যদি শয়তান বেদানাকে আমরা আটকাতে না পারি, তাহলে মোট 6টা গ্রাম বেদানা শ্মশানে পরিণত করে ফেলবে। অসীম, তুমি শীঘ্রই এই গ্রামের উদ্দেশ্যে রওনা দাও। তা না হলে কিন্তু এই গ্রামকে আমরা মুক্ত করতে পারবো না, বাঁচাতে পারবো না। সামনে 2 পূর্ণিমায়, এই পূর্ণিমার রাতেই বেদানাকে আমরা তার রাজ্যে ফিরিয়ে দিব। আমি অনেকটা সময় ধরে বিশালের কথা চুপচাপ শুনছিলাম। এবার বিশালকে উদ্দেশ্য করে বললাম, বিশাল, এই শয়তান বেদানা তো অনেক বেশি শক্তিশালী, আর আমরা এর শক্তির সাথে তো কোনোভাবেই পেরে উঠতে পারবো না। তাহলে কিভাবে শয়তানকে পাতালে পাঠাবো? বিশাল তখন বলল, পারবো না, এই কথা বলা যাবে না অসীম। আমাদেরকে পারতে হবে, কারণ আমাদের হাতে 6টি গ্রামবাসী আমাদের দিকে তাকিয়ে আছে, আর এই 6টি গ্রাম আমাদেরকে বাঁচাতেই হবে। আমি বললাম, ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামীকাল সকালে আমার বন্ধু বিধানকে নিয়ে লক্ষ্মীপুর গ্রামে যাব। বিশাল তখন বলল, বন্ধু অসীম, তুমি একা কখনো যাবে না, তোমার সাথে সাইফুল, সালাম, সিলাতকে সাথে রাখবে, কথাটা মনে রেখো। আর আমি এখন চলে যাচ্ছি, সময় মতো আমি আসব। এই কথা বলে বিশাল সেখান থেকে চলে যায়, আর আমিও সাথে সাথে সিলাতকে স্মরণ করি। কিছুক্ষণ পর সিলাত যখন আমার কাছে আসে, ঠিক তখনই যেন আমার পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, আর চারিদিকে যেন সুগন্ধিতে ভরে ওঠে, আর মাটি ফেটে একটা জিন বেরিয়ে আসে। আর সেই জিন হলো আমার এক বন্ধু সিলহাত। আমার কাছে এসে বলল, গুরুদেব, আমাকে কেন ডেকেছেন? আমি সিলহাতকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর সিলহাত এটাও বললাম যে খুব শীঘ্রই আমার বন্ধু বিধানকে খবর পাঠায় যে বেদানা আবারও ফিরে এসেছে। আমরা আগামীকাল লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, যাতে করে বিধান সঠিক সময় মতো চলে আসতে পারে বাড়িতে। সিলাত আমার কথা সবকিছু শুনে বিধানকে রীতিমতো খবর পাঠালো, আর বিধানকে সমস্ত ঘটনা খুলে বলে। পরের দিন সকালে বিধান আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকতে থাকে। আমিও বাইরে বের হয়ে এসে দেখলাম আমার বন্ধু বিধান আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বিধানকে কিছু বলতে যাবো, বিধান তখন আমাকে চুপ করে বলল, অসীম, আমি সবটা জানি, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না, আমরা আর দেরি করবো না, এখনই রওনা দেবো, বুঝতে পেরেছিস? আমিও বিধানকে বললাম, ঠিক আছে, আমাদের দেরি করা যাবে না, চল আমরা এখন রওনা দেব। এই কথা বলে আমরা দুজনে সেখান থেকে লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যখন লক্ষ্মীপুর গ্রামের উদ্দেশ্যে চলে আসি, ঠিক তখনই আমরা দেখতে পাই লক্ষ্মীপুর গ্রামে ঢোকার প্রবেশ রাস্তায় বিশাল আকারের 6টা দানব দাঁড়িয়ে আছে, আর সেই দানব লক্ষ্মীপুর গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে করে ওই লক্ষ্মীপুর গ্রামে কোনো তান্ত্রিক বা কবিরাজ যেতে না পারে। এবার বিধান আমাকে উদ্দেশ্য করে বললো, অসীম, দেখেছিস, লক্ষ্মীপুর গ্রামে যাওয়ার পথে কিন্তু 6টা দানব পাহারা দিচ্ছে, আর এই দানব আমাদের সহজে কিন্তু গ্রামে প্রবেশ করতে দিবে না, বুঝতে পেরেছিস? এবার আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আমাদের সহজে যেতে না দেয় তাহলে কিন্তু 6টা দানবকে শেষ করে তারপর আমরা গ্রামে প্রবেশ করব। এবার বিধান আমাকে বলল, সে তো অবশ্যই, ঠিক 6টা দানব বেশি হয়ে যাচ্ছে না? এবার আমি একটু রেগে বললাম, বিধান, তোর যদি ভয় লাগে তো এখান থেকে ফিরে যা। এবার বিধান একটু হেসে দিয়ে বলল, আরে আমি ভয় পাবো কেন? আমি তো দেখছিলাম তুই ভয় পাস কিনা। এবার যখন আমরা ওই গ্রামে ঢুকতে যাবো, ঠিক তখনই সে 6টা দানব আমাদের সামনে এসে বলল, তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছিলাম রে, তোরা এসে গেছিস, অনেক ভালো হয়েছে, অনেক। এবার তোদেরকে আমরা 6 ভাই ভাগ করে খাবো। এবার বিধান প্রচন্ড রাগী কণ্ঠে বলল, শয়তান দানব, তোরা যদি আমাদের পথ না ছেড়ে যাস না, তাহলে কিন্তু তোদের ফল অনেক খারাপ হয়ে যাবে বললাম। তাই বলছি, ভালো ভালো বলছি, পথ ছেড়ে চলে যা,
বুঝতে পেরেছিস? কিন্তু সেখান থেকে সে দানব বলে উঠল, ফল খারাপ হবে। আচ্ছা দেখা তো ফল কিভাবে খারাপ হয়। আমরা 6 ভাই যদি ইচ্ছা করি তাহলে এখনই 1 সেকেন্ডের ভেতরে তোদের দুজনকে আঙ্গুলের সাথে পিষে মারতে পারি। আর তোরা কিনা আমাদের হুমকি দিচ্ছিস। আচ্ছা দেখি আমাদের কিভাবে তোরা মারতে পারিস। এই কথা বলে একটা বিকট হাসি দিল। আর সে দানবগুলি হাসছে। ওই দানবগুলো হাসি দেখে রীতিমতো বিধান প্রচন্ড রেগে যায়। আর ওর বন্ধুকে স্মরণ করতে থাকে। কিছু সময় পর পুরো জায়গাটা রীতিমতো মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। আর চারদিকে কোনো ঝড় শুরু হয়ে গেল। আর সেই ঝড়ের ভেতর থেকে বেরিয়ে আসে নীরব। নীরব এসে বিধানকে বলল, বন্ধু আমি জানতাম তুমি আমাকে ডাকবে, কিন্তু এত তাড়াতাড়ি জানতাম না। বিধান যখন কিছু বলতে যাবে ঠিক তখনই নীরব বলল, বন্ধু আমাকে কিছু বলা লাগবে না, আমি সবটাই জানি। তুমি এইখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি দানবের কাহিনী শেষ করে আসি। নীরব এই কথা বলে নীরব যেন দানবের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং দানবের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেল। এভাবে অনেকক্ষণ পর তাদের যুদ্ধ চলতে লাগলো। কিন্তু নীরব যেন শয়তান দানবের সাথে পেরে উঠতে পারছিল না। ঠিক তখনই আমি বুঝতে পারি যে নীরব হয়তো বা সাহায্য লাগবে। আমরা দেরি না করে আমার বন্ধু সিলাহাতকে স্মরণ করলাম। সিলাহাতের সে কোনো কথা না বলে সিলাহাত নীরবকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। আর দুজনে একসাথে যুদ্ধে লিপ্ত হলো। আর এদিকে নীরব আর দানবকে রীতিমতো মাথা টেনে 2 ভাগ করে দিতে লাগলো। এইভাবে 6টা দানব শেষ করে দুইজন আমাদের কাছে এসে বলল, গুরুদেব আপনি এখন ভেতরে যেতে পারেন, আপনার পথ সুরক্ষিত আছে। এবার আমরা যখন গ্রামের ভিতরে ঢুকতে যাবো ঠিক তখনই আমরা একটা হাসির আওয়াজ শুনতে পাই, একটা বিকট হাসি। এই হাসিটা এতটাই বিকট ছিল, এই হাসির আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল শুধু শ্মশানে পরিণত হয়ে আছে। আর একটা গায়েবী কণ্ঠস্বর বলে উঠল, তাদের জন্য অপেক্ষা করছিলাম আমি, তোরা এসেছিস অনেক ভালো হয়েছে। আগে তোদের রক্ত পান করব, তারপর গ্রামবাসীদেরকে। এই বলে আবার একটা বিকট হাসিতে মেতে উঠল আর আমাদেরকে বলল, চলে আয়, গ্রামের ভেতরে চলে আয়। এই কথা বলে সে বাতাসের সাথে বিলিয়ে যায় আর পুরো পরিবেশটা যেন স্বাভাবিক হয়ে যায়। তখন আমি আর বিধান দুজনে সেই গ্রামের ভিতরে প্রবেশ করলাম। আর কিছুটা দূর যাওয়ার পর দেখতে পাই আমার বন্ধু জয় একটা বট বৃক্ষের নিচে বসে আছেন। আর আমাদের দুজনকে দেখে জয়ের এক চিলতে হাসি ফুটে উঠল আর আমাদের কাছে এসে বলল, বন্ধু আমাদের সাহায্যের খুব প্রয়োজন। এই কথা বলে আমাকে আর বিধানকে জড়িয়ে ধরল। এবার আমি জয়ের মাথায় হাত রেখে বললাম, বন্ধু তোমার চিন্তা করা লাগবে না, আমি তো চলে এসেছি, যা হয় আমরা দেখে নিব। এই কথা বলে রীতিমতো আমরা যেখানে জয়ের বাসায় চলে যাই। আর জয়ের বাসায় যে ভাবতে থাকি এই শয়তান ভেদারাকে কিভাবে শেষ করা যায়। এবার বিধান আমাদের কাছে এসে বলল, অসীম আমাদের যখন বয়স কম ছিল আর শক্তি অনেক বেশি ছিল তখন এই শয়তান ভেদালাকে আমরা হারাতে পারিনি। এখন কিন্তু আমরা বুড়ো হয়ে গেছি, এখন কি শয়তান ভেদালাকে হারাতে পারবো? এবার আমি বিধানকে বললাম, বিধান এই শয়তান ভেদালাকে আমরা হারাতে পারবো কিনা জানি না, কিন্তু বন্দি তো করতে পারবো। এই কথা বলে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা বাইরে গিয়ে দেখতে পাই কিছু মানুষ এর ডর ও কঙ্কাল সামনে পড়ে আছে। এবার জয় আমাকে বলল, বন্ধু এই শয়তান ভেদালাকে আমাদের খুব শীঘ্রই বন্ধ করতে হবে, না সমস্যা হয়ে যাবে, পুরো গ্রামবাসীকে বাঁচাতে পারবো না। আমি বললাম ঠিক আছে, দেখে আমার বন্ধু যিনি বিশালকে ডাকি, বিশালের কাছে যাই, জিজ্ঞেস করি দেখি কি করা যায়। এই কথা বলে আমি রুমে চলে আসি আর বিশালকে আহ্বান করতে থাকি। কিছু সময় পর দেখতে পায় পুরো আকাশটা যেন আলোকিত হয়ে উঠলো আর পুরো ঘরটা যেন মিষ্টি সুগন্ধে ঘরটা ভরে উঠেছে। আর আকাশ ভেদ করে যেন একটা আলোক রশ্মি মাটিতে পড়লো আর সেই আলোক রশ্মি থেকে বেরিয়ে এসলো বিশাল জিন বন্ধু বিশাল। এবং বিশাল বেরিয়ে এসে আমাকে বলল, অসীম কি হয়েছে তোমার মুখে এত ভর ছম কেন? এবং আমি বললাম, বিশাল ভয় কেন পাবো না, আজকেও বাসার সামনে কতগুলো ডর কঙ্কাল পড়ে আছে, এইভাবে যদি শয়তান ভেদালা সবাইকে মারতে থাকে তাহলে তো গ্রাম 2-1 দিনের ভিতরে শ্মশান হয়ে যাবে। বিশাল যেভাবে হোক এই শয়তানকে বন্দি করতেই হবে, তা না হলে ও কিন্তু একেবারে শেষ করতে হবে। এবার বিশাল বলল, অসীম সব সময় একটা জিনিসকে অনেকটা সহজ করে দেখো আর এই জন্য সব সময় সহজ ভাবে এই কথাগুলো তুমি বলতে পারো,
তুমি কি জানো এই শয়তান ভেতলা এখন কতটা শক্তিশালী হয়ে উঠেছে? আর এই শয়তান এখন আর একা নয়, এর সাথে আছে এই শয়তানের ভাই বেতাল। আর এই বেতাল আর বেতালাকে বন্দি করা এক পর্যায়ে অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এই শয়তানের সাথে যেভাবে হোক বন্দি করব বা শেষ করে দেব। তুমি কোনো চিন্তা করবে না, আগামী পূর্ণিমার রাতে এই দুজনের কাহিনী আমি চিরতরে শেষ করে দেব। তবে তোমার একটা কাজ করতে হবে, তোমার গুরুদেবকে এখানে আনতে হবে। আর তোমার গুরুদেবের প্রয়োজন হবে, কারণ এই পূর্ণিমার রাতে এদেরকে বন্দি করতে হবে, একটা মহাযজ্ঞ করতে হবে। আর মহাযজ্ঞ করতে হলে তোমাদের গুরুদেবকে অবশ্যই প্রয়োজন হবে। আর তুমি এখনই তোমার গুরুদেবকে আসতে বলো এই গ্রামে। এই কথা বলেন বিশাল সেখান থেকে চলে যায়। আর আমি জয় আর বিধানকে ডেকে সমস্ত ঘটনা বললাম। বলার পর জয় বিধানকে বলল, বিশাল যখন বলেছে তার মানে তোমাদের গুরুদেবের সাথে অবশ্যই প্রয়োজন হবে, অবশ্যই গুরুদেবকে প্রয়োজন হবে। আর তোমাদের গুরুদেবকে এখনই খবর পাঠাও, যাতে করে আজকের ভেতরে তোমাদের গুরুদেব আসতে পারে। এবার আমি জিলহাতকে স্মরণ করতে থাকি। কিছু সময় পর জিলহাত আমার কাছে আসে, আর আমি জিলহাতকে সমস্ত কিছু বলার পর জিলহাত আমাকে বলল, আচ্ছা গুরুদেব, আমি এখনই যাচ্ছি বড় গুরুর কাছে, আর ওনাকে আমার সাথে করে নিয়ে আসবো। এই কথা বলে জিলহাত সেখান থেকে চলে যায় আমার গুরুদেবকে নিয়ে আসার জন্য। আর আমরা তিনজন মিলে পুরো গ্রামটাকে বন্ধ করে দিই, যাতে করে কোনো অপশক্তি গ্রামের উপরে আক্রমণ না করতে পারে। এভাবে সারাটা দিন কেটে যায়। আর ঠিক রাতের মধ্যে বাইরে থেকে আমার নাম ধরে কে যেন ডাকছিল। আমি বের হয়ে এসে দেখি আমার গুরুদেব দাঁড়িয়ে আছে আর আমার নাম ধরে ডাকছে। আমি দেখার সাথে সাথে গুরুদেবের কাছে যাই এবং গুরুদেবকে একটা প্রণাম করে ভেতরে নিয়ে আসি। আর গুরুদেব প্রথম দিকে সমস্ত ঘটনা পুরোপুরি থাকে। গুরুদেব সবটুকু শোনার পর এবার আমাকে বলল, অসীম, তোমার বন্ধু এটা কি করেছে? তোমার বন্ধু কি জানতো না এই শয়তানকে আহ্বান করলে আর এই শয়তান যদি একবার পৃথিবীতে আসতে পারে তাহলে এই শয়তান আর কখনো নরকে ফিরে যাবে না? এটা জানার পরে তোমার বন্ধু কেন এই শয়তানকে আহ্বান করলো? আমি বললাম, গুরুদেব, এটা তো বুঝতে পারছি না। যদি জয় বুঝতে পারতো তাহলে হয়তো বা এরকমটা করতো না। আর ভুল তো মানুষই করে, আর জয় সে ভুলটাই করে ফেলেছে। যাই হোক গুরুদেব, এখন আমাদের আর কি করার আছে? আপনি বলুন গুরুদেব, আমাকে বলুন। তখন গুরুদেব বলল, এখন আর কিছুই করার নেই, যা করার পূর্ণিমার রাতে করতে হবে। আর শোনো বেটা, তোমাদেরকে একটা কাজ করতে হবে। এই পূর্ণিমার রাতে একটা মহাযজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞের জন্য একটা জিনিসের প্রয়োজন হবে। সেই জিনিসগুলো তোমরা তোমার কাছে নিয়ে রাখবে, আর বাকিটা যা করা লাগবে আমি করব। এই কথা বলে গুরুদেব ঘরের একটা কোণে বসে ধ্যান মগ্ন হয়ে গেল। আর পরের দিন সকালে আমার গুরুদেবকে নিয়ে আমি পুরো গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাতে থাকি। আর গুরুদেব পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখলো এবং আমাকে বলল, আসিম, এই গ্রাম তো আর গ্রাম নেই, এই গ্রামটা একটা নরকে পরিণত হয়েছে, নরক। আর এই গ্রামের প্রতিটা মানুষ নরকের বাসিন্দা হয়ে গেছে। আমাদের খুব শীঘ্রই গ্রামকে বাঁচাতে হবে, তা না হলে জানি না গ্রামের মানুষকে বাঁচাতে পারবো কিনা, সম্ভব হয়তো হবে না। এই কথা বলার পরে আমি আর গুরুদেব ওখান থেকে চলে আসি। আর ঘরের ভিতরে বসে বন্ধুকে রীতিমতো বন্ধুজিন বিশালকে স্মরণ করলাম। কিছু সময় পর বিশাল আমাদের কাছে এসে বলল, গুরুদেব প্রণাম দিবেন। অসীম গুরুদেবকে সবকিছু বলেছ? আমি বললাম, হ্যাঁ, সবটা বলেছি। আবারও বিশাল বলল, গুরুদেব আপনাকে কি জন্য এখানে ডেকেছে তা হয়তো আপনি জানেন। এবার গুরুদেব একটু হেসে দিয়ে উঠলো আর বলল, আমি জানি তুমি আমাকে কেন ডাকছো। এবার বিশাল বলল, তাহলে গুরুদেব আপনাকে আর নতুন করে কিছু বলা লাগবে না, আপনি সবই তো জানেন আপনার এখানে কি কি করতে হবে। গুরুদেব বলল, বিশাল, তোমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমি দেবরাজ তান্ত্রিক এসে গেছি। আমার জীবন দিয়ে হলেও আমি গ্রামকে বাঁচাবই। ঘটনা থেকে একটু ফিরে আসি। বিরক্ত করার জন্য দেবরাজ তান্ত্রিক হলো অসীম দাদুর গুরুদেব। তাহলে আবার ঘটনায় চলে যায়। বিশাল একটা মৃদু হাসি দিল আর বলল, আমি জানতাম গুরুদেব আপনি এটাই বলবেন, সেজন্যই আপনাকে ডেকে আনা। এই কথা বলে
বিশাল সেখান থেকে চলে যায় আর গুরুদেব ধ্যানে বসে গেল। এভাবে কয়েকটা দিন কেটে যায় আর কয়েকদিন পর চলে আসে সেই পূর্ণিমার রাত। আর ওই পূর্ণিমার রাতে ভেদালা এবং বেতালকে নরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর আমার গুরুদেব আমাকে কিছু জিনিস আনতে বলেছিল। আমি সেগুলো নিয়ে গ্রামের বৌদ্ধখানে একটা যজ্ঞের আয়োজন করি। আর যজ্ঞটা বিশাল বড় ছিল। গুরুদেব যখন যজ্ঞে বসতে যাবে ঠিক তখনই তার আগে পুরো জায়গাটা গুরুদেবকে সংরক্ষিত করতে হয়, সুরক্ষিত করে দেয়, তো যাতে করে কোনো অপশক্তি গুরুদেবের কাছে যজ্ঞের ব্যাঘাত ঘটাতে না পারে। এবার গুরুদেব আসনে বসে সামনে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যজ্ঞের আয়োজন করলো আর যজ্ঞ করতে শুরু করলো। এইভাবে কিছু সময় যজ্ঞ করতে থাকে। হঠাৎ একটা সময় দেখতে পায় গুরুদেব মাটির নিচ থেকে প্রায় 15 ফিট উপরে ভাসছে আর অনেক জোরে জোরে মঞ্চ পড়ছে। এভাবে অনেকক্ষণ মঞ্চ পড়ার পর আমরা দেখতে পাই পুরো জায়গাটা যেন গরম হয়ে উঠেছে আর পুরো আশেপাশটা যেন পচা দুর্গন্ধে ভরে গেছে। আর হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ঝড়টা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ ভয়ঙ্কর ঝড় চলতে থাকে। একটা সময় পর রীতিমতো ঝড়টা থেমে যায় আর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে দুইটা দানব, মহাদানব। আর সেই দানব দুটি এসে রীতিমতো বিকট একটা হাসি দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, তোরা আবারও এসেছিস, তোদের কি জানিস ভয় নেই রে? তোরা কি জানিস না আমি বেতাল? চাইলে তোদের এখনই শেষ করে দিতে পারে নির্বোধ। তোরা এতটাই নির্বোধ যে সবটা জানার পরেও তোরা আমার কাছে চলে এসেছিস বলার জন্য। যখন এতটাই সৎ তোদের বলার, তাহলে আয় সব কটা কাজ শেষ করে দিন। এবার আমার গুরুদেব চোখ খুলে বেতালকে উদ্দেশ্য করে বলল, শয়তান বেতাল, তুই কি জানিস না আমি কে? তুই যদি জানতিস আমি কে, তাহলে কখনোই আমাদের মরার স্বপ্ন দেখাতিস না। এবার বেতাল একটু চিৎকার করে বলল, তুই তুই আবার কে? অথবা হবি কোন এক চামচিকা, আর তোর মাথাটা চামচিকা আমার নতুন করে চেনা রাখবে। তুই আমাকে চিনে রাখিস, আমি হলাম বেতাল। তোদের তো আমি নিজে হাতে শেষ করব, কারণ তোরা আমার ভাইকে অনেক কষ্ট দিয়েছিস, অনেক বছর ধরে এই কুয়ার ভিতরে বন্দি করে রেখেছিস। আমার ভাইয়ের প্রতিশোধ আমি নিব। এই কথা বলে বেতাল এবং ভেদালা দুজনে আমাদের উপরে আক্রমণ করে বসলো। যখনই আমাদের উপরে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় চারদিকে তুফান শুরু হয়ে গেল, তুফান। আর আকাশ পাতাল চারদিকে যেন আলোকিত হয়ে উঠলো আর আকাশ থেকে একটা আলোক রশ্মি খুব দ্রুত মাটিতে আছড়ে পড়লো আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো আমার বন্ধু বিশাল। আর বিশাল সাথে করে আসে সে জিলহাদ, সালাম এবং সাইফুল। এই চারজন এসে রীতিমতো ভেদালা এবং বেতালকে আক্রমণ করে বসে আর এদের ভেতরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এভাবে একটা বিভীষিকাময় যুদ্ধ ছিল। এভাবে অনেকক্ষণ যুদ্ধ হতে থাকে। ঠিক তখনই আমার গুরুদেব আমাকে বলল, অসীম, তুমি এখনই এই আসনে এসে বসো, আর এদেরকে নরকে পাঠানোর জন্য আমাদের এখনই যজ্ঞ করতে হবে। এই কথা বলার সাথে সাথে আমি বিধান, জয় এবং গুরুদেব চারজনই যজ্ঞ করা শুরু করলাম। আর মন্ত্র পড়তে পড়তে রীতিমতো মাটি যেন ফাটতে শুরু করলো আর বিশাল বড় একটা গর্ত হয়ে গেল। বেতাল এবং বেতালাকে দুজনকে সেই গর্ত থেকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই আমার বন্ধু জয় সেখান থেকে উঠে যায় এবং উঠে সামনে দাঁড়িয়ে যায় আর বলে, তোরা এই গ্রামকে অনেক জ্বালিয়েছিস, অনেক। এবার তোরা নরকে ফিরে যা, আর যদি কখনোই পৃথিবীতে আসিস আমরা কিন্তু নিজের হাতে হত্যা করব। ঠিক তখনই ভেদার একটা চিৎকার করে ওঠে আর বলে উঠল, সেই সুযোগ আর পাবি না। এই কথা বলে জয়ের হাতটা ধরে একটা টান দিয়ে সাথে করে নিয়ে যায়। আর তখনই গুরুদেব আমাদের উপরে চিৎকার করে ওঠে, তোমরা এখনই এখান থেকে চলে যাও, চলে যাও, তা না হলে তোমাদের নিয়ে যাবে শয়তান। এই কথা শুনে আমি যেই না সেখান থেকে উঠতে যাবো ঠিক সেই সময় আমার পা ধরে রীতিমতো টান মারে আর আমি এক টানে ওদের সাথে চলে যেতে লাগি। ঠিক তখনই বিশাল কোথা থেকে এসে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো আর তাদের হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল। আর বিশাল তাদের সাথে আবারও যুদ্ধ
করতে লাগলো। এভাবে ওদের সাথে আমার যুদ্ধ বেঁধে যায়, বিভৎস এক যুদ্ধ। কিছু সময় পর গুরুদেব সেই মন্ত্র পড়ে একটা গঙ্গার জল নিয়ে সেই গর্তের উপরে ছিটিয়ে দিতে থাকে, আর আস্তে আস্তে সেই গর্তটি বন্ধ হয়ে যায়। বন্ধ যখন প্রায় শেষ মুখে, এমন সময় বিধান সেখান থেকে চলে যায়, আর বেতাল সুযোগ বুঝে বিধানকে তার সাথে করে নিয়ে চলে যায়, আর পুরো জায়গাটা যেন আবারও ভরাট হয়ে যায়, আর সেই শয়তান চিরকালের জন্য নরকে চলে যায়, আর আমিও অনেকটাই আহত হয়ে যায়, আর আমার গুরুদেব অনেকটাই ক্লান্ত হয়ে যায়। এবার বিশাল আমাদের সামনে এসে বলল, অসীম, তোমার কোথাও লাগেনি তো? আমি বিশালকে বললাম, না না, তেমন কোনো সমস্যা হয়নি। এবার বিশাল বলল, তাহলে এবারের মতো এই শয়তানকে শেষ করে দিয়েছি, আর এই শয়তানরা কখনো ফিরে আসতে পারবে না। তুমি ও করে দেবে, পুরো গ্রামটাকে বন্ধ করে দাও, যাতে করে আর কোনো অপশক্তি কখনো না আসতে পারে। আর গ্রামবাসীকে অবশ্যই বলবে এই জঙ্গলটা কেটে ফেলতে, আর এই কুয়াটা অবশ্যই ভেঙে ফেলে। তাহলে এখন আমি আসি, ভালো থেকো। এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর আমরা গ্রামবাসীর সবকিছু সেখান থেকে বলে চলে আসি এবং গ্রামটাকে বন্ধ করে দিই। বুঝলি দাদু ভাই, জয়ের একটা ভুলের জন্য কত জীবন যে চলে গেল আমার বন্ধু বিধান, জয় তারাও হারিয়ে গেল। আচ্ছা দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন চলে যান। আমি এখন অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। আমি সুস্থ হলে অন্য একদিন আসিস, কেমন? আমি তোকে আরেকদিন আরেকটা গ্রামের গল্প শোনাবো। এটা গল্প নয়, বাস্তব ঘটনা। পরে একদিন আসিস, শোনাবো আনে। তো প্রাণ প্রিয় জেফরি ভাই, আজকের ভেদানার গল্পের শেষ পার্ট এখানে, শেষ ঘটনা। জানি না ঘটনাটা কিরকম হয়েছে বা আপনাদের মনের মতো হয়েছে কিনা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভালো বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ। নতুন ঘটনা নিয়ে আসবো আমি, ইমন বিশ্বাস। আবারও ফিরে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে। ওয়াও, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। ইমন ভাই, আপনার এই স্টোরিটা সত্যি অনেক বেশি সুন্দর। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, বিকজ আমি কিন্তু এখন খুব সিলেক্টিভ স্টোরিতেই আমি রিভিউ দিই, বাট এটা বলতে হবে অসাধারণ ছিল। একটা লাইক গুজবাম ধরে যাওয়ার মতো স্টোরি টেলিং ছিল, অসাধারণ। এখন তো অসাধারণ স্টোরি টেলিং ছিল, লিখাও যেমন ছিল, একটা বানানে কোনো মিস্টেক্স নেই, মানে এক কথা যেন পারফেকশনে ভরা একটা স্টোরি ছিল। দ্যাট ইজ আ ব্রিলিয়ান্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুপার অ্যামেজিং স্টোরি। অ্যান্ড আই বিলিভ শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, সবার কাছে ঘটনাগুলো অনেক ভালো লাগছে, এবং আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যায়, বিকজ ইটস অল অ্যাবাউট ইউ গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইমন ভাই। ইমন ভাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু ভেদাল লিখলেন, এরকম আরো কিছু ঘটনা আমাকে লিখে পাঠাবেন। আপনার প্রতিটা ঘটনায় শেয়ার করে দেবো, বিকজ আপনার ঘটনা খুব ভালো লাগছে আমার কাছে। মানে ইউ আর আন্ডারস্ট্যান্ডিং স্টোরি টেলার। আরেকজন আছেন আমাদের শাকমাত হোসেন ভাই, তার ঘটনা খুব সুন্দর লাগছে। গতকাল তার ঘটনা আমি শেয়ার করেছিলাম, মনের মতো সুন্দর স্টোরি হয়েছিল তার স্টোরিটা। অ্যাকচুয়ালি আমি এরকম স্টোরি পছন্দ করি। আমি শুধু জিন ভূত এই জিন এসে মারামারি করছে এরকম না, আমি এই ধরনের ঘটনা পছন্দ করি। আই হোপ আপনারা যারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন আমি কি ধরনের ঘটনা পছন্দ করি, এবং আমাদের মানে দর্শকরা এই ধরনের ঘটনা পছন্দ করে। সব থাকে, ঘটনার ভিতরে মজা থাকে, ভয় থাকে, হ্যাঁ, সাসপেন্স থাকে, টুইস্ট থাকে, বিশেষ করে টুইস্ট। এই যেমন আজকে একটা টুইস্ট ছিল, লাস্টের দিকে একটা বড় ধরনের টুইস্ট, জয়কেও নিয়ে চলে গেল, বিধানকেও নিয়ে চলে গেল। এই যে টুইস্টগুলো, এগুলো কিন্তু খুব ভালো লাগে। মানে ভয়ের তো একটা আবরণ থাকতে হবে স্টোরিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন আপনি? আশা করছি আল্লাহর রহমতে আপনি খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, যেন আপনার সুমধুর কণ্ঠে সবসময় ভৌতিক কথা শুনতে পারি। আজ অনেক দিন পর আবারও ব্যাক করলাম নতুন একটা স্টোরি নিয়ে। আসলে আমি বেশি শিক্ষিত নই, এজন্য আমি লিখতে পারি না, তাই মোবাইলের ভয়েস অপশন দিয়ে ঘটনাটা লিখি।
আমার মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, কিন্তু লিখতে পারেন না। আসুন জেপস ভাইয়ের প্ল্যাটফর্মে আরো দারুণ দারুণ সব ঘটনা স্টোরি শেয়ার করি। আমার মতো যারা মোবাইল কিবোর্ড দিয়ে ঘটনা লিখেন, ভয়েস অপশনে চাপ দিয়ে কথা বললেই লেখা হয়ে যাবে, শুধু ঠিকঠাক মতো দাড়ি কমাটা বসিয়ে নেবেন। আপনি আমি এবং সবাই ইচ্ছে করলে এই ভৌতিকতা প্ল্যাটফর্মটিকে 1 মিলিয়ন সাবস্ক্রিপশন অবশ্যই করে তুলতে পারি। আমার নাম মোহাম্মদ জীবন আহমেদ, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, পোস্ট অফিস মুলাডুরি, গ্রামের বাড়ি নিকরহাটা। আজকে নিয়ে আসলাম ছোট ছোট কয়েকটা কাহিনী। চলুন মূল ঘটনায় শুরু করি। একবার ভাবুন 2024 বা 2025 সালে এসে আমার সাথে এমন এক ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। ডিসেম্বর মাসের 25 তারিখ রাত ঠিক 12টা বা 12:10 মেডিকেল থেকে আমি বাড়ি ফিরছিলাম। আমার সাথে ছিলেন আমার শ্বশুর, আমার সুমন্ধি, আমার ছেলে আর বউ। ঘটনা শুরু থেকে বলি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার শালীর বাচ্চা ডেলিভারি করানোর জন্য নড়াইল জেলার বাইজপাড়া থেকে একটা নাম করা মেডিকেল নিয়ে যায়। আমার শালীর বাচ্চা ডেলিভারির কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। আমি আমার ছেলেকে নিয়ে ভ্যানের পেছনে বসেছিলাম। হঠাৎ করে দেখি আমার সামনে একটা মেয়ে উড়ে উড়ে আসছে। তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই। আমার বউকে দেখে বললাম, দেখো এটা কি যেন উঠছে। আমার বউ শাশুড়ির সুমন্তি পেছনে তাকে দেখে, কিছুই নেই। তখন আমার বউ বলে উঠল, কই কিছুই তো দেখছি না। তখনই আমি পেছনের দিকে তাকিয়ে দেখি আসলে কিছু নেই। এত পরিমাণ শীত ছিল যে ওই সময় আমি ভয় ঘেমে গিয়েছিলাম। তখন আমি আমার বউকে বললাম, দেখো আমি শীতে রীতিমতো ঘেমে ভিজে গেছি। এইসব কথা বলতে বলতে আমার ঘরের ঘাট পাড়ে গেলাম। হঠাৎ শুনি আমাকে কে যেন জীবন বলে দুটো ডাক দিল। তখন আমার বউকে বললাম, কি হয়েছে, তুমি আমাকে ডাকছো কেন? আমার বউ তখন বলে উঠলো, কই তোমারে কোথায় ডাকলাম? তখন আমার শ্বশুর আমার সুমন্দিকে বলল, তুই তাড়াতাড়ি ভ্যান চালা। 5 থেকে 7 মিনিটের মধ্যে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমার শ্বশুর আগুন জ্বালিয়ে বলল ছ্যাঁক দিতে। আমরা সবাই ছ্যাঁক দেওয়ার পরে আমার শ্বশুর দোয়া পরে আমাকে ঝাড়া দিয়ে বলল, ঘুমা যায় এখন, ঠিক আছে? ঘুমানোর পরে শুনি আমাকে কে যেন বলছে, আজ শুধু বেঁচে গেলি তোর ছেলের গড়ায় 82 তাবিজের জন্য, না হলে তোদের সবাইকে শেষ করে ফেলতাম। পরে আমি বললাম, কি কারণে আমাদের মারতে চান আপনি বলুন তো? পরে সে বলে উঠল, আমি তোকে বারবার বললাম আমার খাবার তুই দিয়ে যা, কিন্তু তুই দিলে না। বলে নাকি মেয়েদের বাচ্চা হবার পরে একটা ফুল পড়ে এবং ওইটা মেডিকেল থেকে আমাদের দিয়ে নিয়ে এসছে বাড়িতে কোনো জায়গায় পুঁতে রাখার জন্য। আর এই জিনিসটা নেওয়ার জন্য সেই জিন এসেছিল। পরে আমার সাথে আর কিছুই ঘটেনি। সকালে ঘুম থেকে উঠে আমার বউকে সমস্ত ঘটনা করে বলি। তখনই আমার বউ বলল, চলো তো গিয়ে দেখি ওই জিনিসটা সেখানে পুঁতে রাখা আছে কিনা। তখন আমি এবং আমার বউ সেখানে গিয়ে দেখি সেই জায়গা থেকে কে যেন মাটি খুঁড়ে ফুলটা নিয়ে গেছে। পরে আমি আমার বাড়ির সবাইকে সমস্ত ঘটনা খুলে বললাম। এবার আসি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটা শুনেছিলাম আমার দুলা ভাইয়ের কাছ থেকে। আমার দুলা ভাই আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। বলছেন আমার দুলা ভাই, একদিন কাজ থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আসার সময় দেখি বাজারে একজন বসে ইলিশ মাছ বিক্রি করছে। ওখান থেকে একটা মাছ কিনে মনের সুখে বাড়ি ফিরছিলাম আর গান গাইছিলাম। হঠাৎ করে দেখি আমার আশেপাশে একটা বিড়াল যেন ঘুরছে আর ডাকছে। একবার ওই বিড়ালকে অনেক জোরে লাথি মারি। বিড়ালটা ওই 10 হাত দূরে গিয়ে পড়লো। ওইখান থেকে উঠে আবারও আমার আশেপাশে ঘোরাঘুরি করলো। তখন আমার একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তাই আমি বান্দার গাছ খুঁজে গামছা নিয়ে ধীরে ধীরে ডাল ভেঙে নিলাম। আর বিড়ালটা দেখি আমার আশেপাশে আর নেই। ঠিক সেই সময় আমার থেকে 10 থেকে 15 হাত দূরে চলাফেরা করছে। আর আমি বাড়ি ফেরা পর্যন্ত কোনো আর প্রবলেম হয়নি। বাড়ি গিয়ে আমি আমার মাকে ডেকে বললাম, নাও এখানে ইলিশ মাছ আছে, কুটে রাখো। মা তখন রান্নাঘরে চলে যায়। হঠাৎ করে আমার মা আমাকে ডাক দিল। আমি গিয়ে দেখি মার হাতে মাছের মাথা। তখন আমি আমার মাকে বললাম, কি হয়েছে, মাছের মাথা তোমার হাতে কেন? মা তখন আমাকে বলল, আমার সাথে ফাজলামো করিস? তখন আমি বললাম, আমি কি করলাম আবার? তখন আমার মা আমাকে বলল যে মাছ না নিয়ে এসে আমাকে বলছিস মাছ নিয়ে এসেছিস, তাই না? মাছের মাথাটা ধরে আমাকে এই কথাটা বললো মা। পরে আমি মাকে রাস্তার সমস্ত ঘটনা করে বললাম। পরে আমার সাথে আর কিছুই ঘটেনি।
এবার আসুন আরেকটি ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমার দুলাভাই বলেছিল। বলছেন, দুলাভাই, একদিন রাতে ঘুমিয়েছিলাম, তখন শুনি আমার মা আমাকে ডাকছে। আমি দরজা খুলে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। তখন আমি আমার মাকে বললাম, কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? তখন মা আমাকে বলল, আমি ওয়াশরুমে যাব। চল তো বাবা, আমার সাথে চল। আপনারা সবাই জানেন গ্রামের বাড়িতে ওয়াশরুম একটু দূরেই থাকে। আমি আমার মা পিছু পিছু হাঁটলাম, কিন্তু আমি আমার মায়ের সাথে সাথে হাঁটতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি আমার মাকে বললাম, মা, তুমি এত জোরে হাঁটছো কেন মা? মা কথা না বলে হাঁটতে থাকে। আমার মাথায় একটা বিষয় কোনোভাবেই যেন আসেনি যে আমাদের ওয়াশরুম তো দূরে না। আমি আমার মার পিছু পিছু হাঁটতে হাঁটতে কখন যে শ্মশান ঘাটে চলে যাই বুঝতে পারিনি। হঠাৎ করে আমার কানে আজানের ধ্বনি আসলো। তখন আমার কোটটা কেটে যায়, আর আমি লক্ষ্য করলাম আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষকে পোড়ানো হয় বা শ্মশান ঘাট, সেখানে দাঁড়িয়ে আছি। আমি পিছন ফিরে আল্লাহু আকবার বলে একটা দৌড় দিলাম। তখন আমি শুনি কেউ বলল, গমগমে আওয়াজে বলল, তুই আজকে বেঁচে গেলি, সেদিন তোকে বাড়তে পারেনি, খালি তোর কাছে আগুন ছিল বলে, তাহলে তোর হাতের মাছ খেয়েছিলাম, সাথে তোকেও খেয়ে ফেলতাম। আর আজ বেঁচে গেলে আজান দিল বলে, তাহলে তোর রক্ত খেয়ে আমার পিপাসা মিটাতাম। এরপরে আমি একটা দৌড় দিয়ে বাড়িতে গিয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমার জ্ঞান ফিরলে আমাকে আমার মা জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আমার বাবা গিয়ে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। ইমাম সাহেব আমাকে পানি পড়া দিয়ে চলে যায় আর বলে আমাকে, তুমি বিকেল বেলা আমার সাথে দেখা করবা। আমি বিকেল বেলা দেখা করলাম। তখন ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দিয়ে বলল 21 দিন আমার কোমরে বেঁধে রাখতে। এরপর থেকে আজ পর্যন্ত আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। এবার আসি 4 নম্বর স্টোরিতে। এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা কতবার শুনেছি তা হিসাব ছাড়া। ঘটনাটি 1950 বা 1955 সালের দিকের ছোট্ট একটি ঘটনা, যা শুনতে শুনতে বড় হয়েছি। চলুন শোনা যাক সেই ঘটনাটি। আমি ছোট থেকে দেখে এসেছি আমাদের গ্রামের এলাকার মানুষ মহিষ পালে। আসল ঘটনাটা এই মহিষ নিয়ে। একদিন 2 বন্ধু মিলে মহিষ চড়াতে যায়। আর বলে রাখি, আমাদের গ্রামের মানুষ রাতের বেলা মহিষ চড়াতো, কারণ তারা সরকারি জমিতে চুরি করে মহিষ চড়াতো। আমাদের গ্রামের এলাকার সবাই সরকারি অনেক জমি আছে, যেখানে সরকার থেকে আখ চাষ করে, এবং একটা জমি প্রায় 20 থেকে 25 বিঘা হবে। আর 2 বন্ধু রাতে মহিষ চড়াতে সময় দেখি একটা মেয়ে। তখন তারা বলল, এই মেয়ে, তুমি এখানে কি করো? মেয়েটা তখন বলল, আমি মহিষ চড়াতে এসেছি। হঠাৎ মেয়েটা তাদের 2 বন্ধুকে তার দিকে রীতিমতো আকর্ষণ করে। এটা দেখে এক বন্ধু সে মেয়ের দিকে তাকায়। তখন ওই মেয়েটা একটা চুক্তি করে, যদি তুমি আমায় সুখ দিতে পারো তাহলে আমার মহিষ তোমার, আর না হলে তোমার মহিষ আমার। এটা আমার বন্ধু রাজি হয়ে যায়। পরে আমার বন্ধু রাজি হয়ে যায়। পরে তারা একটু আড়ালে চলে যায়, আর চুপি চুপি আমিও তাদেরকে পিছু নেই। আমি দেখি এটা একটা পিশাচ। আমি এত জোরে চিৎকার করে আমার বন্ধুকে ডাকছিলাম, কিন্তু সে যেন শুনছে না। আমি দেখি তারা ফিজিক্যাল করার জন্য মিলিত হলো। তখন পর্যন্ত আমার বন্ধু কিছুই টের পায়নি। 5 মিনিট পর দেখি আমার বন্ধুকে লাথি মেরে ফেলে দিল। তখন আমার বন্ধু দেখে ওটা কোনো মানুষ নয়, সেটা একটা ভয়ঙ্কর প্রাণী, এবং সেটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পায়। আমি সব শুনে রীতিমতো দূরে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিলাম না। সে পিশাচ ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে এবং বলে, এবার দেখ আমি কি করি। আমি দেখলাম 1 নিমিষে আমার বন্ধু মহিষের কাছে গিয়ে 1 মিনিটও সময় লাগেনি মহিষ দুটাকে একবারে গিলে ফেললো। আর এগুলো দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফিরল যখন, তখন আমার মনে হলো অনেকটা বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আমি তাকিয়ে দেখি আমার পাশে আমার বাবা, আরো অনেক মানুষ। আমি বাবাকে বললাম, আমার বন্ধু কই? আমার বাবা আমাকে কিছুই বলল না। আমরা আখ খেতে বের হয়ে দেখি আমার বন্ধুকে ব্রিজের নিচে, তুলা গাছের নিচে, মাথার নিচে মাটিতে পুঁতে রাখা হয়েছে। আমার বাবা আমাকে বলল, কি বাবু হলো এসব? তখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম। এরকম ঘটনা আরো কয়েকজনের সাথে ঘটে, কিন্তু তারা বুঝতে পেরে ওইখান থেকে আগুন জ্বালিয়ে তাড়াতাড়ি চলে আসে। এই ঘটনা যখন তোলপাড় হয়ে যায় পুরো গ্রামে, তখন হিন্দু ধর্মের এক কবিরাজ 2টা মহিষ নিয়ে এক রাতে যায় আর সফলভাবে কাজ শেষ করে ফিরে আসে। এলাকার সবাই বলে, কিভাবে আপনি ফিরে আসলেন? তখন হিন্দু কবিরাজ বলতে শুরু করলো, আমি মহিষ চড়াইছিলাম, তখন দিকে একটা মেয়ে। তখন আমি বললাম, কে তুই?
এখানে কি করছিস? তখন আমাকে আগের কথাগুলো বলল। আমি তখন তার কথা রাজি হয়েছে, কিন্তু সে তো আর জানতো না আমি যে কে। আমি বহির সরানোর জন্য একটা লাঠি দিয়ে চলে যাই। তখন আমি তার সাথে সমস্ত কাজ করার সময় সে লাঠি দ্বারা কাজ করি, আর একটা গোল বৃত্ত আঁকি, আর একটা সময় লাফ দিয়ে বৃত্ত থেকে বের হয়ে আসি। বৃত্ত থেকে বের হয়ে আসার পর সে বুঝতে পারে আমি কে, আর সে পিশাচ সঙ্গে সঙ্গে আমার কাছে ক্ষমা চায়। আমি তাকে ক্ষমা না করে আমার জিনকে হুকুম দিই তাকে শেষ করে ফেলার জন্য। এবার বলি আমার কিছু কথা। আমি নিজে অনেকবার দেখেছি সেই ব্রিজের নিচে তুলা গাছ তলা এবং অনেক গরু ছাগলের মাথা বিহীন দেহ পুঁতে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সে ব্রিজের কাছে যেতে মানুষ ভয় পায়। এই ঘটনাগুলো একেবারেই সত্য ঘটনা। এবার যে ঘটনা বলবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। চলে যায় আমার নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনায়। তখন আমি আমার নানা বাড়ি থেকে কাজ করতাম। একদিন রাত 10টার দিকে আমার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে বলল যে আমার মামাতো ভাইয়ের বউয়ের যেন কি যেন হয়েছে। তখনই আমি আমার মামা মামি মামাতো ভাই সবাই রওনা দিয়ে দিলাম। পরে আমাদের বাজার থেকে আমার বাবাকে নিয়ে গেলাম। আমার মামাতো ভাই গাড়ি চালাইতেছিল। আমার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ির কাছাকাছি যখনই যায় তখনই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন আমার মামার ফোন কল চলে আসে, ওই পাশ থেকে চলে আসে। আমরা তাই বললাম আপনার কাছে যেখানে আছেন সেখানে বিসমিল্লাহ বলে একটা বৃত্ত এঁকে আপনারা সবাই বৃত্তের ভিতরে দাঁড়িয়ে থাকেন। তখন আমার মামা বলল কি হয়েছে বলো তো। তখন আমরা তাই বললাম আপনাদের গাড়ি এমন কি অ্যাক্সিডেন্ট তো হয়নি, আমি যা বলছি তাই করেন। এই কথা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম, কারণ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি কিভাবে বুঝলেন। প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমরা একজন হুজুরের কাছে যাই। এর আগে আমাদের সাথে সমস্ত ঘটনা যত কিছু হয়েছিল আমাদেরকে ডেকে বলে বৃত্ত থেকে বের হয়ে আসো, নাহলে সবাইকে মেরে ফেলবো। আর মনে হচ্ছিল গাছ ভেঙে আমাদের উপরে পড়বে। কিছুক্ষণ পর আমরা বাড়ি যাই এবং বাড়ি যেয়ে দেখি আমার মামাতো ভাইয়ের বউকে এক বৃত্তের ভেতরে বসিয়ে রেখেছে, আর আমার ভাবি ঝুলছে আর গুমরাচ্ছে। তখন সে হুজুর ভাবির সামনে বসে বলছিল যে তুই এতক্ষণ অনেকে তেড়ামি করেছিস, বল তুই কে, সত্যি করে বল তুই কে। ভাবির ভেতর থেকে সে জিনটা বলে উঠলো জানোরে বাচ্চা, তোর জানের বা থাকতে তুই বনে যা, আর না হলে তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। আমার সাথে কোনো কথা বলবি না। আমি এখান থেকে ওর স্বামীকে মেরে ফেলতেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে। তখন হুজুর বলল তুই বলবি কি, তুই না হলে আমি তো তোর মুখ থেকে কথা বের করবো। ভাবির ভেতরে থাকা সে জিনটা বলল না কবিরাজ, আমি বলবো না। এই বলে আরো গালাগালি করতে থাকে এবং হুমকি ধামকি দিল। তখন হুজুর একটা লাঠি বের করে এই যেন একটা মেখে আগুনে জ্বালিয়ে দেয় এবং ভাবির ছায়ার উপরে যেন 3টা বাড়ি মারলো। এই সময় সে জিনটা বলল আমার পারছি না, আমি বলছি আমার নাম তোলতা, আমি ওই রাস্তার পাশে বট গাছে থাকি। কিছুদিন আগে সন্ধ্যার সময় ওর মাথার চুল ছেড়ে আসছিল, তখন আমি রাস্তা দিয়ে ওকে উঠছিলাম, তখন ওর সাথে ধাক্কা লাগি, তখন ওকে আমার খুব ভালো লাগে। তখন থেকে আমি ওর সাথে থাকি, আমি ওকে ছেড়ে যাবো না, পারলে তুই কিছু করে দেখা যাও না বাচ্চা। এই কথা বলে খিলখিল করে হাসতে থাকে। তখন হুজুর কাকে যেন বলল ওকে তো মেরে ফেল। হঠাৎ করে ভাবি চিৎকার দিয়ে বলল আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমি চলে যাব। তখন হুজুর বলে উঠল আমি কিভাবে বিশ্বাস করব তুই চলে যাবি, হ্যাঁ, আর আসবি না, সত্যি করে বল। তখন ভাবি বলল আমরা জিন জাতি, আমরা কথা দিলে কথা রাখি। তখন হুজুর বলল জুতা মুখে নিয়ে চলে যাবি আর আসবি না, আবার যদি আসিস না তাহলে কিন্তু সেদিন তোকে আমি একেবারেই মেরে ফেলবো, মাথা রাখিস, বুঝতে পেরেছিস। তখন ভাবির ভেতর থেকে সেই জিনটা বলল আমি জুতা মুখে নিতে পারবো না, তুই অন্য কিছু বল। তখন হুজুর বলল ওই আম গাছের ডাল ভেঙে দিয়ে চলে যাবি। সে রাজি হয়ে যায়। তখন হুজুর বিসমিল্লাহ বলে বৃত্তের উপরে 3টা দাগ দেয়, আর সাথে সাথে দেখি আম গাছ একেবারে গোড়া থেকে ভেঙে গেল, আর সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন হুজুর বলল অনেক রাগে পুরো গাছটা ভেঙে চলে গেছে। তখন হুজুর পানি পনা দিয়ে দিল এবং এই পানি পনাটা চোখে ছিটিয়ে দিতে প্রায় 3 ঠোক খাইয়ে দেন আর একটা তাবিজ দিয়ে চলে যায়। এরপর ভাবির আর কোনো প্রবলেম হয়নি। ঘটনাটা বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের বিষয়, কারণ এই ঘটনা যার সাথে ঘটে সেই বলতে পারে যে ঘটনার ভয়াবহতা কতটা বেশি।
এই হচ্ছে ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে, অবশ্যই পড়ে শোনাবেন। আসলে জেফরি ভাই লেখাপড়া খুব একটা বেশি জানি না, এই জন্য গুছিয়ে লিখতে পারিনি, তাই আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম জেফরি ভাই, ভালো থাকবেন। ঘটনা সিলেক্টেড হলে জানাবেন, না হলেও জানাবেন, আর কততম এপিসোডে শেয়ার করবেন জানাবেন। আমার নাম মোহাম্মদ জীবন আহমেদ, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, পোস্ট অফিস মোলাডলি, গ্রামের বাড়ি নিকরহাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড সত্যি কথা বলতে বেশ কয়েকটা, আমরা যদি বলি তাহলে 4-5টা স্টোরি শুনলাম, প্রত্যেকটা আমার মনের মতো সুন্দর। গ্রাম বাংলার হরর স্টোরি ছিল বলতে গেলে, প্রত্যেকটা খুব সুন্দর স্টোরি ছিল, পারফেকশনে ভরা স্টোরি। দ্যাট ইজ আ বিউটিফুল থিং। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লাগছে, বিকজ ভালো লাগার মতো স্টোরি আমাদেরকে দিচ্ছেন আমাদের প্রিয় ভাই। অ্যান্ড ভাইয়া, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেভাবে ঘটনা লিখছেন, এভাবে আসলে সবার ঘটনা লেখা উচিত। অনেকে লিখতে পারে না, তারা কিন্তু চাইলে ভয়েস জাস্ট ঘটনা লিখতে পারে, কোনো বিষয় না ভয়েসে লেখা। জাস্ট রিদমিক কিবোর্ডে গিয়ে জাস্ট যে মাইকের যে অপশনটা পাওয়া যায়, সে মাইকের অপশন ক্লিক করে জাস্ট আপনি আপনার মতো কথা বললে সেটা রেকর্ড হয়ে যাবে। দ্যাট ইজ বিউটিফুল থিং। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ এই কথাটা উল্লেখ করে দেওয়ার জন্য। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, আমি এখন চলে যাব পরবর্তী এবং সর্বশেষ ঘটনায়। আশা করছি আপনাদের সর্বশেষ ঘটনা অসম্ভব ভালো লাগবে। চলে যাই সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় জেফরি খান ভাই, আশা করি আপনি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর ভৌতিকতার সকল শ্রোতাবৃন্দরাও আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সিয়াম, আমার বাসা বগুড়া জেলার গাবতলী থানায়। এই নিয়ে দুটি ঘটনা শেয়ার হতে চলেছে। লেখার মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাই বেশি দেরি না করে চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটি আমাদের ফার্নিচারের দোকানের এক কর্মচারীর চাচার কাছ থেকে শোনা ঘটনা। আমি বললাম, চাচা আপনার সাথে কি কোনো ভৌতিক কাহিনী ঘটেছিল? চাচা বললেন, হ্যাঁ ঘটনা তো অনেক ঘটেছিল, তার মধ্যে একটা ঘটনা আজও মনে পড়লে খুব ভয় লাগে। এই বলে চাচা বলা শুরু করলেন। ঘটনাটি আমার বিয়ের আগের ঘটনা। আমি কাজ করে বাড়িতে আসছিলাম, তখন রাত কটা বাজে, মোটামুটি রাত 11:30টার কাছাকাছি। রাস্তায় কোনো অটো রিক্সা কিছুই ছিল না। আমি বাড়িতে আসার সময় হাঁটা শুরু করলাম। চারদিক শুনশান নীরবতা। হঠাৎ রাস্তায় একটা অটো দেখতে পাই। আমি বললাম, চাচা আমাদেরকে একটু আমাদের বাজারের দিকে এগিয়ে আসেন। অটোওয়ালা তখন বললেন, এগিয়ে রেখে আসবো, কিন্তু ভাড়া কিন্তু ডাবল দিতে হইব। আমি বললাম, না তাহলে আমি হেঁটেই যাব। আমি বললাম, তারপর চাচা কি হলো বলো না। চাচা বললেন, অটোতে উঠে না উঠে পাশের দোকান থেকে একটা পান নিয়ে খেতে খেতে হাঁটা শুরু করলাম। একটা সময় লক্ষ্য করলাম আমার পেছনে পেছনে কে যেন আসছে। আমি মনে করলাম আমার মনের ভুল, এত রাতে আবার আমার পাশে কে আসবে। আমি আবারও হাঁটা শুরু করলাম। আবার সেই ঠিক যেমন ঘোড়া হাঁটলে যেমন টকটক খটখট পটফট করে শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তোবা পাশের গ্রামের চাচা ঘোড়া নিয়ে হয়তোবা ভিক্ষা করছে, তিনি হবে হয়তোবা। এইসব ভাবতে ভাবতে আমি বনিস্তে করলাম, দেখি না পেছনে কি হচ্ছে। আমি যেই না পিছন করে তাকালাম, দেখি একটা 11 থেকে 12 বছরের ছেলে। আমি বললাম, কে তুমি বাবা? তোমাকে তো আমি কোনোদিন দেখিনি। সেটি কোনো উত্তর দিল না। পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের ভিতরের দিকে চলে যাচ্ছে। তো যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটি লক্ষ্য করলাম যে আমার সাথে মিলে গেল। আমি তেমন কিছু ভাবলাম না বিষয়টা নিয়ে। আমি সোজা বাড়িতে চলে আসি। 2 থেকে 3 দিন মোটামুটি কিছুই হয়নি আমার সাথে। তারপর আমি রাতের বেলা ঘুমানোর জন্য শুয়ে পড়েছি। হঠাৎ দেখি বাইরে তুল রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে। কাশি উড়ে উঠলাম, এসব কি হচ্ছে? হঠাৎ চারিদিকে আমার রুমের মধ্যে একটা আলো প্রবেশ করলাম। দেখি একটা নারী, কি রূপ তার! গায়ে স্বর্ণের মালা, গায়ে সাদা শাড়ি। আমি তো দেখে পুরো হতভম্ব, চুপ হয়ে আছে একেবারে। হঠাৎ করে সে মেয়ে আমার পাশে এসে বসলো। আমি বললাম, কে আপনি? মেয়েটি মায়াবী কণ্ঠে বলল, এত কিছু তোমার জানার দরকার নেই, আমি তোমার সাথে তোমাকে নিতে এসেছি। আমি তখন চিৎকার করে উঠি। পাশের রুমে আমার মা রীতিমতো ঘরে চলে আসে। মা বলল, কি হয়েছে রে বাবা তোর? চিৎকার করলি কেন? আর তোর গায়ে তো গরম কেন? ঘামছিস নাকি? হ্যাঁ। আমি
বললাম, দেখো না মা, ও নাকি আমাকে নিয়ে যাবে, অনেক দূরে নিয়ে যাবে। মা তখন আমার রুমে গিয়ে দেখলো কেউ নেই সেখানে। পরের দিন আমায় আমাদের গ্রামের কবিরাজের কাছে নিয়ে গেল আমার মা। কবিরাজ বলল, আপনার ছেলেরে একটা ভালো পরি আসর করতে, বুঝতে পারছেন? সে আপনার ছেলের কোনো ক্ষতি করবে না, কোনো সমস্যা নেই। আমি জারফুকার একটা তাবিজ দিয়ে দিলাম, আশা করি আর কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ। তার 2 দিন পর আমি শুয়ে আছি, কাঁথা মুড়ি দিয়ে হঠাৎ দেখি আমার কাঁথার মধ্যে একটা মেয়ে। আমি বললাম, কি চাও তুমি বলো তো? হ্যাঁ, আর আমার সাথে এমন করছো কেন? পরিটা মায়াবী কণ্ঠে বলল, তোমাকে আমার অনেক ভালো লাগে, চলো না আমরা কোথাও ঘুরে আসি। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? পরি বলল, চোখটা বন্ধ করো, আমি না বলা পর্যন্ত খুলবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। একটু পর পরি আমায় বলল, চোখটা এবার খোলো। আমি চোখ খুলতে হতভম্ব হয়ে যায়। আমি কোথায় চলে এসেছি? চারিদিকে শুধু ফুল আর ফুল। আমি বললাম, বাবা আচ্ছা এটা কোন জায়গা? পরিটা বলল, এটা ইরান, ইরানের একটা ফুলের বাগান। এরপর আমরা অনেক ঘোরাঘুরি করলাম, গল্প করলাম, অনেক মজা করলাম। পরিটা আমায় চোখ বন্ধ করতে বললো। আমি চোখ বন্ধ করলাম। ফজরের আজানের সময় আমার ঘুমটা ভেঙে যায় এবং এরপর ওই পরিটা আমাকে বলেছিল, তুমি তোমার মৃত্যু পর্যন্ত আমার অস্তিত্ব অনুভব করতে পারবে। আজও তার অস্তিত্ব আমি অনুভব করতে পারি, বিশ্বাস করো। এখন পর্যন্ত আমি তাকে অনুভব করি, তারা সে আমার আশেপাশে থাকে, কিন্তু আর কখনো আগের মতো দেখা দেয় না। সত্যি বললাম, ঘটনাটা একদম সত্য। তো যে সময় এই ছিল ঘটনা, আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। আমি সিয়াম আহমেদ, আমার জন্য দোয়া করবেন, ভৌতিকতার দীর্ঘজীবী হোক, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিটা ওয়াজ আউটস্ট্যান্ডিং, ভালো ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল। আমি বলবো সত্যি ভালো ছিল স্টোরিটা। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে স্টোরিটা ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগারই কথা, বিকজ স্টোরি যদি ভালো হয় তাহলে সেটার ভাবভঙ্গি দেখে বোঝা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টোরির জন্য। ইনশাল্লাহ আপনার পরবর্তী ঘটনা আরো দারুণ হবে, পরবর্তী ঘটনার অপেক্ষায় আছে, ইনশাল্লাহ ফাটাফাটি হবে। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি সরাসরি চলে যেতে চাই আমরা আজকের এপিসোড থেকে। এবং যেহেতু 800তম এপিসোড কিন্তু আজকে হয়ে গেল, এবং 800টা পর্ব আপনাদের কাছে কেমন লাগছে ভৌতিক কথা, আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আপনার কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে দারুণ দারুণ ঘটনা কালেক্ট করতে চাই আমি, দারুণ দারুণ ঘটনা শোনাতে চাই মানুষকে। আসলে একই ধরনের ঘটনা না আমার টানছে না, কেন যেন আপনাদের এই ঘটনা কিন্তু ভৌতিক কথা শেয়ার করা হয়, অন্যদের কোনো ঘটনা শেয়ার করা হয় না। আমি চাই যে আপনারা ঠিক এমন ঘটনা দেখেন, সাইকোলজিক্যাল হরর স্টোরি, যেটা শুনতে সবার ভয় লাগবে, ভয় ভীতি জন্মে যাবে, এমনই ঘটনা চাই। মানে কাইন্ড অফ আপনাদেরকে কিভাবে বোঝাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ স্টোরিগুলো আমি চাই সবসময় হরর ফিল দিবে, মানে গায়ের গুসবাম্প ধরে যাবে, যতক্ষণ শুনবেন ততক্ষণই ভয় লাগবে। এবং আপনাদের ঘটনা এভাবেই শেয়ার করতে চাই, সবসময় একই ধরনের ঘটনা না হয়ে একটু যদি বাইরে আসা যায় ঘটনা থেকে, এটা যদি ঘটনার স্টাইলটা একটু ডিফারেন্ট করা যায়, একটু যদি লেখার ধরনটা চেঞ্জ করা যায়, তাহলে মনে হয় ভৌতিক কথা এমন এমন সব ঘটনা আমি দিতে পারবো যা আসলে কেউ বাংলাদেশে দিতে পারেনি, আমি বিশ্বাস করি। বিকজ আপনারা যে ঘটনা লেখেন ভাই, মাথা নষ্ট, জাস্ট আর একটু ডার্ক লেভেলে যেতে হবে ঘটনাগুলো, এবং মানে এক প্রকার ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। সবসময় যে এক প্রকার একটু মানে কাল্পনিক হতে হবে এমন না, রিয়েলিটি মিক্স করে কোনো ঘটনা লিখলে সেই ঘটনা যে কত সুন্দর হয় সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? সত্য ঘটনার কোনো তুলনা হয় না। সো সত্যি ব্ল্যাক ম্যাজিকের অনেক স্টোরি আছে আমাদের, কিন্তু ভৌতিক কথায় প্রথমে থেকে যে ব্ল্যাক ম্যাজিকের স্টোরিগুলো থাকতো, শোনানো হয়েছিল, অসম্ভব রকম সুন্দর সুন্দর স্টোরি ছিল। সেরকম ঘটনা আমি চাই, ব্ল্যাক ম্যাজিক, হরর, ডেন, পিশাচ, তারপর গ্রাম বাংলার ভূতের গল্প, মানে সব জন্য একই রকম না হয়ে যায়, ডিফারেন্ট ডিফারেন্ট মিক্সিং স্টোরি থাকবে। হন্টেড হাউসের স্টোরি হতে পারে, সেটা হন্টেড মেডিকেল কলেজের স্টোরি হতে পারে, মেডিকেল কলেজ হাসপাতালে বর্গের স্টোরি হতে পারে, অ্যাম্বুলেন্সের স্টোরি হতে পারে, কত টপিকস আছে, মানে টপিকস আছে স্টোরি, তাই না? আবার ওঝারও স্টোরি হতে পারে। হ্যাঁ, মানে এক একটা এক এক রকম ডিফারেন্ট স্টোরি আমার মনে হয় সবচেয়ে সুন্দর হবে। সো এই হচ্ছে বিষয়, আশা করছি আপনারা সেই দৃষ্টিটা রাখবেন
বা সেই ধরনের ঘটনা আপনারা আবার লিখে পাঠাবেন। সো 800তম এপিসোড যেহেতু হয়ে গেছে, আজকে রাত থেকে আমরা আবারও ভৌতিক কথার 24/7 লাইভ এপিসোড চালু করে দিচ্ছি। এই লাইভটা বা এই এপিসোডটা শেষে রাত 12টা থেকে ইনশাল্লাহ আপনারা আবারও শুনবেন সেই আগের পর্বগুলোকে নতুনভাবে। আমি অবশ্যই সিজন 3-র এপিসোড 68 থেকে শুরু করবো আবারও, এবং একটানা চলতে থাকবে এবং সেটা লুপ আকারে চলতে থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকবে ঘটনাগুলো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তখন, অ্যান্ড অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। প্রতিদিনই আপনারা ভৌতিক কথা শুনতে পারবেন তখন, এই আর কি বিষয়টা। সো এই হচ্ছে বিষয়, আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি এখন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অবশ্যই লাইভ শুরু করে দিচ্ছি 24/7 লাইভ, অ্যান্ড আবারও আগের মতো করে 24/7 লাইভ চলবে এবং রেগুলার চলবে, সবসময় চলবে, লুপ আকারে চলতে থাকবে অবিরাম ভাবে। সো এই হচ্ছে বিষয়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।